ফেয়াসিল আছি সাথে। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। কথা বাড়াবো না, আমরা ঘটনায় যেতে চাই এবং কথা না বাড়িয়েই আমরা দ্বিতীয় অডিও ক্লিপে চলে যেতে চাই। আশা করছি এটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, জানি আপনি সবসময় ভালোর তলায় থাকেন। আমার নাম শেখ আবির, বাসা নবাবগঞ্জের ছোট্ট একটি গ্রামে। আমি এবার ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। 2012 সাল থেকে আপনার ভোট FM শুনি, এখন vote.com এর নিয়মিত একজন শ্রোতা। ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব হলো না। আশা করি ঘটনাটি শেয়ার করবেন। বেশি কথা না বলে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনাটি একটু বড় হবে, কিন্তু কথা দিচ্ছি ঘটনার 1 সেকেন্ডও আপনাকে বোরিং করবে না। সালটি ছিল 2017। গ্রীষ্মের ছুটিতে আমি আমার মামার বাড়ি বেড়াতে যাই। গ্রামটি ছিল একদম অজপাড়া গ্রাম। রাত 8টার পরে একদম নিরিবিলি হয়ে যেত পুরো। একদিন আমি আর আমার মামাতো ভাই বাঁধন শখের বসে ঠিক করলাম রাত করে নদীতে মাছ ধরতে যাব, কারণ রাতে নাকি অনেক বেশি মাছ পাওয়া যায়। বাঁধন হচ্ছে আমার মামাতো ভাই। আমরা ভাই কম বন্ধু বেশি ছিলাম। তো যে ভাবা সেই কাজ, মাছ ধরার সরঞ্জাম নিয়ে সেদিন মাছ ধরতে যাই এবং সাথে নেই একটি হ্যাজাক বাতি। বলে রাখা ভালো, আমার নানা ছিল পেশায় একজন জেলে। নানা প্রতি রাতে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে যেত। ওই রাতে নানার শরীর খারাপ লাগছিল, যে কারণে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি। আমি আর আমার মামাতো ভাই বাঁধন নানার সেই ছোট্ট ডিঙি নৌকার মধ্যে গিয়ে বসি। প্রথম জালটা ফেলার পর খুব ভালোই মাছ উঠছিল মোটামুটি। ভরে যাওয়ার পর পাতিলটা একটু দূরে রেখে নতুন পাতিল নিয়ে মাছ ধরার জন্য। এত মাছ পাওয়ার কারণে খুব ভালো লাগছিল। কিছুক্ষণ পর একটা কটর মটর শব্দ পাই পাতিলের ওখান থেকে। পূর্ণিমার রাত, আবছা আবছা আলোয় চারদিকটা বোঝা যাচ্ছে। কোথাও কোনো টু শব্দ নেই, শুধু পানির হালকা শব্দ। বৈঠা দিয়ে নৌকা বাইলে যেমন শব্দ হয়। পাতিলের ওইখানটাতে তাকিয়ে দেখি বানরের মতো দেখতে কিছু একটা কুৎসিত কালো মুখ। মুখটা অনেকটা কুকুরের মতো লম্বা। কাঁচা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আমি তাকাতেই সেটা নদীতে লাফ দেয়। আমি ভয়ে জোরে চিৎকার দেই। চিৎকার শুনে বাঁধন ভাই বলল, কিরে কি হয়েছে? আমি বললাম, এখানে পাতিলের সামনে ওইটা কি ছিল? ভাই বলল, কই, আমি তো পাতিলের দিকে তাকিয়েছিলাম, কিছু তো দেখিনি। তুই হয়তো বা ভুল দেখেছিস, এটা তোর মনের ভুল। ওখানে কিছুই ছিল না। বাঁধন ভাইয়ের এমন কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে যাই। ভাবতে লাগলাম, এটা কি করে হতে পারে? এত বড় ভুল কি করে আমার সাথে হতে পারে? যাই হোক, নিজেকে ভুল বলে সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না তখন থেকে একটা ভয় কাজ করে আমার ভেতর। ভাইকে বলি, আজকে চলো, আর মাছ ধরতে হবে না, বাসায় যাই, কাল আবার আসবো। ভাই আরো মাছ ধরবে বলে আমাকে বলে। কিছুক্ষণ ভালোই মাছ ধরছিলাম। হঠাৎ করে নদীর কিনারা থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আছে। কান্নাটি এতটাই করুণ ছিল যেটা শুনলে যে কারোর বুক কষ্টে ফেটে যাবে। পাশে তাকিয়ে দেখি শ্মশানের কাছে চলে এসেছি। চাঁদের আবছা আলোয় শ্মশানটি বোঝা যাচ্ছে। শ্মশানটি ছিল বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার পথ দূরে। এমন সময় কি করব ভেবে উঠতে পারছিলাম না। দুজনে চোখ বন্ধ করে জোরে জোরে নৌকা বাইতে আরম্ভ করলাম। চোখ খুলে দেখি নৌকার এক বিন্দু পরিমাণও সামনে এগোয়নি। কি করব কেউই ভেবেই পাচ্ছিলাম না। পরক্ষণেই টের পেলাম আমাদের নৌকায় পানি উঠছে। আমাদের সাথে যে স্বাভাবিক কিছু হচ্ছে না খুব ভালো মতোই বুঝতে পারি। আমি আর আমার ভাই নৌকা থেকে লাফ দিই এবং শ্মশানটি কাছে থাকায় শ্মশানে গিয়ে উঠি। শ্মশানটিতে উঠে যা দেখি, দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না দুজনে। দেখি এক ভয়ানক তান্ত্রিক এক ছোট মেয়েকে সামনে বসে কি যেন মন্ত্র করছে। রাসেল ভাই, তান্ত্রিকটির পরনে ছিল লাল জুব্বা জাতীয়, মাথায় বড় বড় জটা চুল এবং বড় বড় দাড়ি, গলায় ছিল তসবিহ জাতীয় অনেকগুলো মালা। রাত তখন 2:30 আনুমানিক। আমাদের আর বুঝতে বাকি রইল না তান্ত্রিকটি যে এখানে কালো জাদু করছে মেয়েটির উপর। মেয়েটি ছিল অনেক সুন্দরী, মায়াবী চেহারা। পূর্ণিমার আলোতে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাঁধন ভাইয়ের মেয়েটিকে দেখে খুব মায়া হয়। সে বলে, আমি থাকতে কখনো এই যজ্ঞ সম্পন্ন হতে দেব না। ভাইকে আমি অনেক বোঝাই যে এখানে থাকলে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। কে শোনে কার কথা? আমার কথা না শুনে বাঁধন ভাই তান্ত্রিকটির সামনে গিয়ে বলে, এখানে কি হচ্ছে? এখানে
সাথে সাথে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যায়। তান্ত্রিকটি খুব রাগান্বিত অবস্থায় বাঁধন ভাইয়ের দিকে তাকায় আর অনেক জোরে জোরে হাসতে থাকে আর বলে, এই তো পেয়ে গেছি। তান্ত্রিকের কথা আমরা কিছুই বুঝতে পারছিলাম না। বাঁধন ভাই বলে, এই ফুটফুটে মেয়েকে নিয়ে আপনি কি করছেন? তান্ত্রিকটি বাঁধন ভাইয়ের গালে জোরে একটা থাপ্পড় বসায় এবং বলে, তোকে আমি ছাড়বো না। তার কথায় পাত্তা না দিয়ে বাঁধন ভাই ওই মেয়েটিকে কোলে নিয়ে শ্মশান থেকে বের হয়ে যায় আর পেছনে তান্ত্রিকটি খুব ভয়ানক ভাবে হাসতে থাকে। মেয়েকে আমি দেখে আমারও মায়া হয়। যাই হোক, এখন আমাদের একটি কাজ, কাল সকাল হতে না হতেই মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া। কিছুক্ষণ হাঁটার পর যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাচ্চাটির হাত লম্বা হয়ে মাটিতে ঝুলছে, চোখে আগুনের মতো কি যেন জ্বলছে দাউ দাউ করে। পুরো মুখটা পরিবর্তন হয়ে গিয়েছে, খিলখিল করে আমাদের দিকে তাকিয়ে ভয়ানক ভাবে হাসছে এবং মুখ দিয়ে লালা জাতীয় কিছু বের হচ্ছে। লালা বের হয়ে বাঁধন ভাইয়ের ঘাড়ে এসে পড়ছে। এটি দেখে মেয়েটিকে কোল থেকে ফেলে দিয়ে দুজনে এক দৌড়ে বাসায় এসে পড়ি। কি ভাবছেন? ঘটনা শেষ, ঘটনার মাঝখানে আছি আমরা। দুজন চিন্তা করলাম আমাদের সাথে যে এত বড় একটা ঘটনা ঘটলো, এটা বাসার কাউকে জানানো যাবে না, কারণ তারা অনেক ভয় পাবে এবং বকাঝকা করবে। বাসায় গিয়ে ঘরের দরজা ঠক ঠক করলে মা দরজা করলে এবং বলে, কিরে তোদের এই অবস্থা কেন? হাঁপাচ্ছিস, ঘেমে গিয়েছিস, আর তোরা মাছ ধরতে গেলি তো মাছ কই? কি হয়েছে তোদের? ঘটনা চাপা দেওয়ার জন্য বাঁধন ভাই বলল, কিছুই হয়নি, মাছ তো ধরছিলাম, মাছের পাতিল আমাদের অসাবধানতার কারণে পানিতে পড়ে গিয়েছে, তাই চলে এসেছি। আমরা দুজন হাত মুখ ধুয়ে শুয়ে পড়ি। ওই দিন আর কিছু হয় না। তারপরের দিন সকাল থেকে শুরু হয় বাঁধন ভাইয়ের ব্যবহারে পরিবর্তন। সব সময় চুপ থাকে, একা একা, কারোর সাথে কোনো কথা বলে না, খাবার খেতে চায় না, সবার সাথে খারাপ ব্যবহার করে। আমি এর কারণ জানতে চাইলে বাঁধন ভাই আমাকে জোরে একটা থাপ্পড় মারে। আমি কয়েক মিনিটের জন্য চুপ হয়ে যাই এবং ভাবতে থাকি, এটা কি হচ্ছে? বাঁধন ভাই তো আগে কখনো আমার সাথে এমন করেনি। আমি তার এমন আচরণ স্বাভাবিক নেই। ভাবি হয়তো কালকের রাতের ঘটনা বাঁধন ভাইকে একটু বেশি ভয় পেয়েছে। এভাবে সারাদিন কাটে। ওই দিন রাত 1টার সময় আমার ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই, দরজা খোলা। আমি ভাবলাম হয়তো টয়লেটে গিয়েছে। এই ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতেই দেখি বাঁধন ভাই আমার পাশে শুয়ে আছে। দ্বিতীয় দিন রাতে আবার একই কাহিনী। রাত আনুমানিক 1টার সময় ভয়ানক এক স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নে ওই তান্ত্রিকটি আমাকে বলছে, তোর ভাইকে যদি বাঁচাতে চাস তাহলে ওই শ্মশানটিতে চলে আয়, তোর ভাই তোর জন্য অপেক্ষা করছে। এটি দেখে আমার ঘুম ভেঙে যায় এবং পাশে তাকিয়ে দেখি বাঁধন ভাই বিছানায় নেই। পুরো বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজতে আরম্ভ করলাম, কিন্তু বাঁধন ভাই কোথাও নেই, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। একবার চিন্তা করি ওই শ্মশানটিতে যাব, এবং খুব ভয় করে যে কারণে শ্মশানটিতে যাওয়ার সাহস করিনি। একবার চিন্তা করলাম নানা ভাইকে ডাক দিয়ে দুজনে মিলে শ্মশানটিতে যাব। আবার চিন্তা করলাম নানা ঘুমাচ্ছে, শরীর খারাপ, এই ভেবে আর ডাক দিলাম না। ফজর আজানের সাথে সাথে দেখি বাঁধন ভাই ঘরে ঢুকছে। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, কই গেছিলে? কোনো উত্তর দিল না, বরং বলল, ভালো চাস তো চুপচাপ ঘুমিয়ে পড়। আমি আর ভাইকে কিছু জিজ্ঞাসা করলাম না। ভেতরে ভয় ভয় কাজ করছিল। বাঁধন ভাইয়ের এমন অবস্থা দেখে বাসার সবাই ওর ওপর রেগেছিল। ঘটনার তৃতীয় দিন বাঁধন ভাই প্রতি রাতে কোথায় যায় এটি দেখার জন্য আজকে ঘুমাবো না বলে ঠিক করি। রাত 1টা বাজতে না বাজতেই দেখি বাঁধন ভাই বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বাইরে চলে গেল। আজকে আমি নিজের চোখে দেখবো বাঁধন ভাই কোথায় যায়, এজন্য আমি তার পিছু করলাম। একটু পর টের পেলাম বাঁধন ভাই যে রাস্তাটিতে যাচ্ছে ওই রাস্তাটি শ্মশানের রাস্তা। আমি তাকে পিছু রাখলাম, বাঁধন ভাই কোথায় যাচ্ছ তুমি? ডাকে কোনো সাড়া দিল না ভাই। একবার চিন্তা করলাম সামনে গিয়ে আটকাবো, কিন্তু ভেতরে ভেতরে অনেকটা ভয় ভয় পাওয়ার কারণে সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। একটু পরেই দেখি বাঁধন ভাই শ্মশানটির ভেতরে ঢুকে গেল। রাতটি ছিল অমাবস্যার রাত, কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। আমার হাতে ছিল একটি কুপাবাতি এবং বাঁধন ভাই অন্ধকারের মধ্যে হেঁটে যাচ্ছিল। শ্মশানের ভেতরে ঢুকে যা দেখলাম ওইটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি বাঁধন ভাই ওই ভয়ানক তান্ত্রিকের সামনে গিয়ে বসলো। তান্ত্রিকটি
আগুন জ্বালিয়ে মরা মানুষের মাথা খুলি বিভিন্ন হাড় দিয়ে কি যেন মন্ত্র পড়ছিল এবং বাদন ভাইকে মন্ত্র করে ফু দিচ্ছিল। একটু পর তান্ত্রিকটি বলল, এবার যা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর চোখ দিয়ে পানি পড়ছে। আমার সামনে আমার ভাইকে কালো জাদু করা হচ্ছে। দেখেও আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেও আমি কিছু করতে পারছিলাম না। এটা যে কতটা কষ্টের, এটা নিজের সাথে না ঘটলে কখনোই বোঝা যাবে না। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমি দেখি বাদন ভাই শ্মশান থেকে বের হয়ে যাচ্ছে সোজা কবরস্থানের দিকে। হাতে ছিল একটি বড় কোদালটি, অনেক বড় ছিল। আমি ভাইকে অনেকভাবে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু ভাই আমার কোনো কথা শোনেনি। দেখি ভাই কবরস্থানের ভেতরে গিয়ে কবর খুঁড়তে লাগলো এবং মরা লাশের হাড়, মাথার খুলি কবরের ভেতর থেকে বের করতে লাগলো। ওই হাড় এবং তারপর মাথার খুলি তান্ত্রিকের কাছে নিয়ে গেল। কি বিশ্রী গন্ধ বের হচ্ছিল ওই হাড় তারপর মাথার খুলি থেকে। এসব কিছু আমি আর নিতে পারছিলাম না। এক দৌড় দিয়ে বাসায় আসি এবং বাসায় সবাইকে সব ঘটনা খুলে বলি প্রথম থেকে। ফজর আজান দিলে ভাই আবার বাসায় ফিরে আসে। সবাই তার বাসায় আসা দেখছিল। বাদন ভাইয়ের মা তাকে দেখে কান্নায় ভেঙে পড়ছিল এবং বাদন ভাইয়ের সামনে গিয়ে তার মা কান্না করতে করতে বলল, বাবা কি হয়ে গেল এটা তো? বাদন ভাই যেন সাড়া দিচ্ছিল না, চুপ করে একদিকে তাকিয়েছিল। চেহারার কি অবস্থা বানিয়েছে, চোখগুলো ভেতরে ঢুকে গিয়েছে, একদম চিকন হয়ে গিয়েছে, মুখ পুরোটা ফ্যাকাশে। ছেলের এমন অবস্থা দেখে কোনো মায়ের মন ঠিক থাকতে পারে না। বাদন ভাইয়ের এমন অবস্থা দেখে সকাল হতে না হতেই বাসায় মসজিদের হুজুর নিয়ে আসা হলো। সেই হুজুরটি জিন পালত, এসব কাজে মোটামুটি পারদর্শী ছিল। হুজুরের ভাষায় বলছেন, হুজুর ওর অবস্থা খুবই খারাপ। আমি আমার জিনদের পাঠাচ্ছি ওই তান্ত্রিকের জিনদের কাছে। হুজুর চোখ বন্ধ করে ছোড়া পড়ছিল। চোখ খুলে হুজুর বলল, দেখুন ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে। ওই তান্ত্রিকের সাথে আমি পেরে উঠবো না, অনেক ক্ষমতা ওর। এই বলে হুজুরটি চলে গেল। পরিবারের মধ্যে নেমে আসে অশান্তি আর হাহাকার। কি করবো ভেবে উঠতে পারছিলাম না কি। ওই দিন এভাবেই কেটে যায়। খাওয়ার নাম ছিল না ওই দিন রাতে আমি ভাইয়ের সাথে ঘুমাতে ভয় পাই, যে কারণে আমি অন্য ঘরে গিয়ে থাকি। রাত 1টা বাজতেই ভাইয়ের ঘরের দরজা খোলার আওয়াজ পেয়ে ভাইকে সবাই মিলে ধরি। আমরা 4 জন একসাথে ধরে রাখতে পারছিলাম না ভাইকে, এতটা শক্তি ছিল তখন। বাধ্য হয়ে ভাইকে শিকলের সাথে বেঁধে দিলাম। বাদন ভাই অনেক জোরে জোরে চিৎকার করছিল শ্মশানটিতে যাওয়ার জন্য এবং হাতের সামনে যা পাচ্ছিল তাই আমাদের দিকে ছুড়ে মারছিল। একটি মায়ের জন্য তার ছেলের এমন অবস্থা দেখাটা যে কতটা কষ্টকর, এটি আমার মামি অর্থাৎ বাদন ভাইয়ের মাকে না দেখলে বুঝতামই না। সে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। পরের দিন আমার নানা এক কবিরাজের খোঁজ পায়। দেরি না করে বাদন ভাইকে শিকল দিয়ে বেঁধে কবিরাজের কাছে নিয়ে যায় সকলে। কবিরাজের প্রায় 40 বছর হবে আনুমানিক। 7টি জিন সবসময় তার সাথে থাকে। বাদন ভাইয়ের মা কান্নারত অবস্থায় কবিরাজটিকে বলে, বাবা আমার ছেলেকে বাঁচান, ওর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। পরে কবিরাজকে সব ঘটনা খুলে বলবো। সব শুনে কবিরাজ বলছি কবিরাজের ভাষায়, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে। এই জাদু কাটানো অনেক কঠিন, তবে আমি আমার নিজের পুরো শক্তি ব্যয় করে ওই তান্ত্রিকের বিরুদ্ধে লড়ব। তাদের সব থেকে বড় ভুল ছিল ওই শ্মশানটিতে যাওয়া এবং শ্মশানে গিয়ে ওই বাচ্চা মেয়েকে কোলে নেওয়া। আসলে ওই তান্ত্রিকটি জানতো যে বাঁধনের ছোট বাচ্চাদের প্রতি অদ্ভুত এক মায়া কাজ করে। তান্ত্রিকটি মৃত মানুষের হাড্ডি এবং মাথার খিলু লাগত তার কালো জাদু করার জন্য। যেহেতু কবরস্থান পবিত্র জায়গা, তাই তান্ত্রিকটি ওইখানে প্রবেশ করতে পারত না এবং তান্ত্রিকের যে জিনগুলো আছে সেটিও প্রবেশ করতে পারত না। এই কারণে বাদন ভাইকে সে বসে আনে এবং বড় মানুষের হাড্ডি ও মাথার খুলিয়ে আনতে বাদন ভাইকে কবরস্থানে পাঠায়। তার কাজ শেষ হলে বাদন ভাইকে মেরে ফেলত। আমার কাছে যেহেতু নিয়ে এসেছিস,
একটা কিছু ব্যবস্থা আমি করব। আমি একটি যজ্ঞ করব। এখানে আমার কিছু উপকরণ লাগবে, যেমন আস্ত একটি কালো পাঠা, 7 খাটের পানি, ওই শ্মশানের মানুষ পোড়া কিছু ছাই, সম্পূর্ণ কালো একটি মোরগের রক্ত, এগুলো হলেই চলবে। বাদন ভাইয়ের মা বলল, এগুলো করলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? কবিরাজ বলল, সুস্থ হবে কিনা এটা বলতে পারবো না, তবে আশা করা যায় ভালো একটা কিছু হবে। পরের দিন এসব উপকরণ নিয়ে এবং বাদন ভাইকে বেঁধে কবিরাজের সামনে বসানো হলো। সে যজ্ঞ আরম্ভ করলো। একটু পর আমরা খেয়াল করে দেখলাম পুরো ঘরটা ভয়ানক ভাবে কাঁপছে। কবিরাজ বলল, তোরা কেউ ভয় পাস না, আমি এখন বাদনের ভেতর আমার পোষা জিন প্রবেশ করাবো। একটু পর বাদন ভাইয়ের শরীর থরথর করে কাঁপতে লাগলো এবং মোটা কণ্ঠে বলল, হুজুর, আমি এসে গেছি। কবিরাজ জিনকে বলল, ওই তান্ত্রিকের জিনের সাথে কথা বল এবং কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবো এটা আমাকে জানা। একটু পর আবার মোটা কণ্ঠে বলে উঠল, হুজুর, আমি এসে গেছি। কবিরাজ বলল, কি খবর এনেছিস বল আমায়। বাদন ভাইয়ের ওপর থাকা জিনটি বলল, তান্ত্রিকটি অনেক শক্তিশালী, আমি ওদের শক্তির সাথে পেরে উঠব না। এই বলে জিনটি বাদন ভাইয়ের শরীর থেকে চলে যায়। বাদন ভাইয়ের মা কান্নায় ভেঙে পড়ে এবং কবিরাজকে বলে, আমার ছেলেকে যেভাবে হোক বাঁচান বাবা, যা লাগে আমি আপনাকে দেব। কবিরাজ সিদ্ধান্ত নেয় তান্ত্রিকের একটি জিন সে তার বশে আনবে এবং এর জন্য প্রয়োজন হবে তার মায়ের তাজা রক্ত। বাদন ভাইয়ের মা তার হাত কেটে রক্ত বের করে কবিরাজকে দেয় এবং কবিরাজ সেই রক্ত দিয়ে বাদন ভাইয়ের কপালে কিছু একটা লেখে। কিছুক্ষণ পর কবিরাজ মন্ত্র পড়তে লাগলো এবং আগুনে ফু দিতেই আগুন অনেক উপরে উঠে যাচ্ছিল। একটু পরে বাদন ভাইয়ের উপর তান্ত্রিকের জিন চলে আসলো। কবিরাজ তান্ত্রিক জিনকে বলল, এখন বল কিভাবে এই কালো জাদু কাটবে। জিনটি কবিরাজকে বলে, তোকে তান্ত্রিকের সবগুলো জিনকে বসে আনতে হবে এবং সবগুলো বসে আনার পর ওই তান্ত্রিককে হত্যা করতে হবে ওই জিনগুলো দ্বারাই। কবিরাজ আবার নিজের সব শক্তি ব্যয় করে যজ্ঞের মাধ্যমে তান্ত্রিকের 10টা জিন ছিল, তার মধ্যে 9টাকেই তার বসে আনতে পেরেছিল, শুধু একটি বাদে। একটিকে সে বসে আনতে ব্যর্থ হয়। একটি জিন আর ওইভাবে কিছু করতে পারবে না ভেবে কবিরাজ সবগুলো জিনকে পাঠিয়ে দেয় তান্ত্রিককে মারার জন্য এবং জিনগুলো তান্ত্রিককে মারতে সফল হয়। সাথে সাথে বাদন ভাই অজ্ঞান হয়ে যায় এবং তান্ত্রিকের ওই একটি জিন তান্ত্রিককে মরার আগে কিছু একটা প্রতিজ্ঞা করে। কি প্রতিজ্ঞা করেছিল সেটি জিনটি বলতে পারিনি। তারপর থেকে বাদন ভাইয়ের স্বাভাবিক আচরণ শুরু হয়। কয়েক মাস পর বাদন ভাই টের পায় তার ঘাড়ে যে জায়গায় ওই বাচ্চা মেয়েটির লালা পড়েছিল ওই জায়গাটি পচতে আরম্ভ করেছে। অনেক ডাক্তার দেখালো তার জায়গাটি ক্ষত ঠিক হয় না। একদিন রাতে বাদন ভাইয়ের খিঁচুনি উঠে যায়। আমরা সবাই মিলে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে উঠাই এবং রওনা দেই ঢাকার ভালো একটি হসপিটালের উদ্দেশ্যে। অ্যাম্বুলেন্স চালু হলো। গ্রাম ছাড়িনি তখন। রাত তখন 12টা বাজে। হঠাৎ করে চালক লক্ষ্য করে অ্যাম্বুলেন্স অনেক ভারী লাগছে। অ্যাম্বুলেন্সের স্পিড তখন 70-80। অ্যাম্বুলেন্সের ছাদে কিছু পড়েছে কিনা এটা দেখার জন্য চালক ব্রেক চাপলো। অ্যাম্বুলেন্সটি তখন ব্রেক হচ্ছিল না, বরং স্পিড আরো বেড়ে যাচ্ছিল এবং অ্যাম্বুলেন্সটির ছাদে জোরে জোরে কিসের যেন আওয়াজ হচ্ছিল। বড় হাতুড়ি দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দই। আমাদের বুঝতে আর বাকি রইল না আমাদের সাথে স্বাভাবিক কিছু হচ্ছে না। একটু পর সব ঠিক হয়ে যায় এবং 7-5 না ভেবে ভাইকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এটি হয়তো সেই প্রতিজ্ঞা সেই জিনটির, যেটা সেই তান্ত্রিকের একটি জিন করেছিল। আজ বোধহয় জিনটি তার প্রতিজ্ঞা সম্পূর্ণ করল। একটি মাত্র ছেলের এই অস্বাভাবিক মৃত্যুটি কেউ মেনে নিতে পারছিলাম না। তার মা পুরো পাথর হয়ে গিয়েছে। এখন সে মানসিক রোগী, ডাক্তার দেখানো হচ্ছে, এখন সে একটু ভালোর দিকে। এই ঘটনাটি এখনো আমাকে ভীষণভাবে গাঁথায়। প্রায় আমি ভাইকে স্বপ্নে দেখি। আগেকার স্মৃতিগুলো মনে পড়লেই নিজেকে আর ধরে রাখতে পারি না। চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়। দোয়া করবেন আমার ভাই যেন ওপারে ভালো থাকে এবং তার মা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।
তো রাসেল ভাই, মূলত এটি ছিল আমার ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। .com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা 210তম এপিসোড শুনছি। আমরা দুটো ইমেল এবং দুটো অডিও ক্লিপ শুনেছি। এখন তৃতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি এটিও আপনাদের ভালো লাগবে। চলুন কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি সম্রাট আলামিন, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা থেকে বলছি। আমি খুব ছোটবেলা থেকেই ভূত এফএম শুনি। তবে আপনি যখন ভূত এফএম শোটি বন্ধ করে দেন তখন মনটা অনেক খারাপ হয়েছিল, বিকজ এই ভূত এফএম শোনাটা আমার একটা নেশার মতো হয়ে গিয়েছিল, যেটা না শুনলে আমার ভালো লাগতো না। তবে আপনি যখন ভূত.com শুরু করেন তখন আবার ভালোই লাগছিল। তখন থেকে আবার ভূত.com শোনা শুরু করি আমি। যেই ঘটনাগুলো আজকে আমি শেয়ার করব, এই ঘটনাগুলো একদম আমার সাথেই ঘটেছে এবং মোটামুটি 1-1.5 মাসের মধ্যে 4 বার ঘটেছে এই ঘটনাটি আমার সাথে। তো আমি মূল ঘটনায় চলে যাব। এই ঘটনাটি আমার সাথে ঘটে 2021 সালের রমজান মাসে, যখন আমি আমার মামার দোকানে থাকতাম ভাঙ্গা বাজারে। তো রমজানের শেষের দিকে আমি আমার মামার দোকানে যাচ্ছিলাম সকালবেলায়। তো তখন নাস্তিকতাবাদের সাইড থেকে কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, জিন বিষয়ক এবং অদৃশ্য বিষয়ক, যে এগুলো বিশ্বাস করাটা অযৌক্তিক, অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি বিষয়। আমি তো জিন আগে থেকে বিশ্বাস করি, বিকজ কোরআনে স্পষ্টভাবে জিনের কথা বলা হয়েছে। পরকালে একমাত্র জিন এবং মানুষেরই হিসাব হবে। তবে এই নাস্তিকতাবাদের সাইডের এই প্রশ্নগুলো শোনার পর থেকে আমার একটা ভিতরে তৃপ্তি সৃষ্টি হয়, যদি আমি জিন দেখতে পারতাম অথবা অনুভব করতে পারতাম। সেটা আমি ভালো মতো দোকানদারিও করতে পারিনি, শুধু এই প্রশ্নগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তো আমার মামা বাড়ি হচ্ছে সদরদ্বীপ, আর আমাদের বাড়ি হচ্ছে জান্দি। মানে ভাঙা বাজার থেকে আমার নানা বাড়িও যতটুকু দূর, ঠিক আমাদের বাড়িও ভাঙা বাজার থেকে ততটুকু দূর। তো আমি ওই দিন আমার মামা বাড়িতে যাই, আমি আমার বাড়িতে আসিনি। তো আমি সন্ধ্যার পরে মামা বাড়িতে চলে যাই। মামা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে, আমাদের মামা বাড়ির পাশে হচ্ছে একটা ফল গাছের বাগান, আর ওই বাগানের পাশে হচ্ছে মানে নদী, ছোট একটা নদী বয়ে গেছে। তো আমি ইশারের আজানের আগে ওই বাগানে একটা মাচল পাতা ছিল, ওইখানে গিয়ে বসে, এবং ওইখানে যাওয়ার সময় আমি একটা কথা বলছিলাম। সেটা হচ্ছে যে আল্লাহ, মানে অন্তর থেকে, একদম অন্তর থেকে আমি কথাগুলো বলছিলাম যে আল্লাহ, তুমি আজকে আমাকে জিন দেখাও আর না হলে অনুভব করাও। আমি একদম অন্তর থেকে কথাটা বলছিলাম এবং কথাটা বলে হাঁটতে হাঁটতে বলছিলাম। এগুলো বলে আমি ওই মাচলের উপর গিয়ে বসি। তো ওইখানে বসে আমি ছোড়া ছানা পরে নিজেকে প্রোটেক্ট দিয়ে নেই। তো এক সময় জিন নিয়ে আমি ভাবছিলাম। ওইটা ভাবা শেষে আমি আবার দোকানে বেচা কেনা নিয়ে একটু ভাবছিলাম। তো ভাবতে ভাবতে আমি উঠে দাঁড়াই। 1-1.5 মিনিট হাঁটছিলাম ওই বাগানের মধ্য দিয়ে। তো যখন আজান দিচ্ছিল আর কি, তখন আজান দিচ্ছিল যখন আমি হাঁটছিলাম, ওই আজানের মধ্যে হঠাৎ আমার ঘাড়ের মধ্যে কি যেন ঢুকতেছে। আমার শরীর একদম ভার হয়ে গেছে। আমি দৌড়িয়ে যে আসবো, আমার দৌড়ানোর শক্তিটা ছিল না। মনে হচ্ছিল যে আমার পেছন থেকে আকর্ষণ করে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক চুম্বক যেরকম ভাবে লোহাকে আকর্ষণ করে, অথবা স্রোতের বিপরীত দিকে যদি আপনি হেঁটে চলে যেতে চান, আপনার কাছে যেরকমটা অনুভব হবে, সেম ওই রকমটাই অনুভব হচ্ছিল আমার কাছে। আমি দৌড় দিই। তো মোটামুটি 15-20 মিটার দৌড় দেওয়া অবস্থায় এই আকর্ষণটা আমার মধ্যে ছিল। একটা পর্যায়ে ছেড়ে দেয় এবং আমি নানা বাড়িতে গিয়ে উঠি। আমার হাত পা কাঁপছিল। আবার আমি মিট হাসছিলাম একটা কারণটা বলছি। আমি ভয় পাইনি, আবার ভয় পেয়েছি। আমার হাত পা কাঁপছিল, কিন্তু আমি মিট হাসছিলাম একটা কথা মনে করে, ওই যে আমি বলছিলাম যে আল্লাহ, তুমি আজকে আমাকে জিন অনুভব করাও আর না হলে দেখাও। তাহলে আমি আবার মনে মনে ভাবছি, তাহলে কি আল্লাহ আমাকে অনুভব করাইলো বা দেখালো তৃপ্তি পাওয়ার জন্য, এরকম মনে মনে ভাবছিলাম। আর মিট করে হাসছিলাম। তো নানা, ছোট মানুষ, এসএসসি পরীক্ষা দেব, নানা আমি যাতে ভয় না পাই এর জন্য নানা বললো যে মনের ভুল হতে পারে, ওখানে আর কি মনের ভুল হতে পারে আর কি, এরকম কিছু বললো, আমাকে সান্ত্বনা দিল। এবং নানা আমাকে আয়তাল কুরসি পড়ে ফু দিল এবং নিজেকে আয়তাল কুরসি পড়তে বললো। এরপর আমাকে গোসল করাইলো। গোসল করে তারপর আমি ওই দিন ঘরে যাই, তার আগে যাইনি।
তো ওই দিন একটা শেষ, ওই দিন আর কিছু হয়নি। এর পরের দিন আবার আমি ভাঙা বাজার থেকে দোকান করে আমি বাড়িতে চলে আসি, অর্থাৎ আমাদের জান্দি গ্রামে চলে আসি। তো ওই দিনও আবার সেম একই ঘটনা আমার সাথে ঘটে। পাট খেতে, তখন পাট ছিল 1 হাত আধা হাতের মতো, ছোট ছোট পাট ছিল। তো আমি পাট খেতে হাঁটছিলাম, তখন আর কি রাত্রিবেলা আর কি 8টার পরে সেম একই ঘটনা আমার সাথে আবারও ঘটেছিল, এবং আবার আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। তো আমি তখন ভাবলাম, না, এটা তো মনের ভুল তো অবশ্যই হতে পারেই না, এটা মনের ভুল হতে পারেই না। এরপর তারপরেও মানুষের অন্তর জানি কিরকম, সত্যি মানুষের অন্তর একটা অন্য ধরনের একটা বিষয়, কিরকমই জানি, সে সহজে বিশ্বাস করতে চায় না চাক্ষুষ প্রমাণ ছাড়া। মানুষ এরকমই, যদি এরকমটা হওয়া উচিত না। অনেক বিষয় আছে যা আমরা প্রমাণ করতে পারবো না, কিন্তু ওগুলো বিশ্বাস করতে হবে। তো ওই দিন বেশ ওকে। এর 1 সপ্তাহ পরে আমাদের জান্দি বটতলা নামক একটা স্থান আছে, যেখানে অনেক হন্টেড, জায়গাটা অনেক রাত্রিবেলা অনেক হন্টেড। তবে ওখান থেকে মানুষ চলাচল করে, ওখান থেকে অনেক মানুষকে জিন ধরছেও। তো ওই দিন আমার সাথে বিকেলবেলা ঘটে, এই বটতলাতে আমি হাঁটছিলাম বৃষ্টির পরে, আবার হচ্ছে একই ঘটনা আমার সাথে ঘটে। তো আমি চলে আসলাম, আমি তো বললাম এটা মনের ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, অথবা এটা কোনো শরীরের রোগ হতে পারে না, কারণ এর আগে ইতিপূর্বে আমার সাথে এরকম কখনোই ঘটেনি, অর্থাৎ এটা কোনো রোগ হতে পারে না। তো 3বার ঘটে গেছে, এবং 4র্থবার আমার সাথে যখন ঘটে, এইবার আমি অনেক 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 ভয় পাইছিলাম, কারণ এবং রাত টেট প্লেসে, এবং রাত প্রায় 10টার সময় ঘটনা আমার সাথে ঘটেছিল। এই 3বার ঘটার 1 মাস পর এই লাস্টবার আমার সাথে ঘটে এই ঘটনাটি। এইবার ঘটে হচ্ছে আমি, আমার ফ্রেন্ড নাফিস এবং রাতুল এবং আমার ফ্রেন্ডের মামাতো ভাই ফাহিম, আমরা আমাদের জান্দি গ্রামের পাশে গঙ্গাধরদি নামক একটা গ্রাম আছে, ওইখানে ঘুরতে যাই রমজান মাসে। তো ওই গঙ্গাধরদি গ্রামে যাওয়ার সময় একটা মাদ্রাসা বাঁধে, আর ওই মাদ্রাসার পাশে একটা গোরস্থান, এবং ওই গোরস্থানের পাশে হচ্ছে একটা খাল, আর ওই খালের উপরে হচ্ছে ওই ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে গঙ্গাধরদি গ্রামে যাইতে হয়। তো আমরা সন্ধ্যার পরে গঙ্গাধরদি গ্রাম ঘুরতে যাই হাঁটতে হাঁটতে। তো হাঁটতে হাঁটতে মোটামুটি গ্রামের অনেক দূরে চলে যাই, তখন প্রায় রাত 9:30 উপরে বাজে। তো রাতুল নাফিস বলতেছে, এখন আমরা এই দিক দিয়ে বাড়ি যাবো না, আমরা যেখান দিয়ে আসছি এইখান দিয়ে বাড়ি যাবো না, আমরা ঘুরে উঁচা বাজার হয়ে বাড়ি যাবো। আমি বললাম, না, উঁচা বাজার হয়ে ঘুরে বাড়ি যেতে গেলে অনেক 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 সময় লাগবে, কারণ কিছুক্ষণ আগে আমার মা আমাকে ফোন দিছে, এখন এত দূর ঘুরে যাওয়া যাবে না, এখন আমাকে এদিক ব্যাক করতে হবে। ওরা বললো, না, এদিকে যাবো। আমি বললাম, আমি যাবো না। তো ওদের সাথে কথা কাটাকাটি, তা আমি বললাম এক পর্যায়ে, না, আমি যাবো না, তোরা যা। তোরা আমাকে বললো, যাস না কাকা, ভয় পাইতে পারিস, এমনিতেই যেখান থেকে বাড়ি যাবি এলাকাটা বেশি একটা ভালো না। তো আমি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে সূরা ইয়াসিন চালিয়ে টুকটুক করে হাঁটছিলাম, এবং একটু ভয় ভয় আমার লাগছিল। তো আমি যখন ওই গোরস্থানের পাশে যে খাল, ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে যখন আমি গেলাম, তখন আমার শরীরটা কেমন একটা কাঁপুনি দিল, এবং ওই ব্রিজ থেকে আমি যখন নামলাম, তখন আবারও সেম একই আকর্ষণ আমার সাথে ঘটছিল। এবং ওই দিন গোরস্থান বরাবর যখন আমি দৌড়ে চলে এসেছি, তখন আমার মনে হচ্ছিল যে আমি শূন্যে ভাসছি, এরকম একটা অবস্থা। আমি তো একদম পুরো ভয় পাইছি, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আমি তো এক দৌড়ে মোটামুটি 300-400 মিটার দৌড়তে চলেছে, এক দৌড়ে, কোনো থামাথামি নাই। বাড়িঘর 200 মিটার দৌড়ানোর পরও বাড়িঘর ছিল আশেপাশে, কিন্তু তবু আমি দাঁড়াইনি, আমি এক দৌড়ে 300-400 মিটার উপরে চলে যাই। তো যাওয়ার পরে আমি হাঁপাচ্ছিলাম, এবং আমার হাত পা কাঁপছিল, কারণ চোখও বড় বড় হয়ে গেছিল, এদিকে আমি অনেক ভয় পাইছিলাম। তো রাসেল ভাই, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো এরপর আমার সাথে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই ঘটনাগুলো ঘটেনি, এখন আমি ভালো আছি। তো আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ আমাকে তৃপ্তি পাওয়ার জন্যই এই ঘটনাগুলো আমার সাথে ঘটিয়েছে, আমার কাছে এরকমটাই মনে হয়, না হলে এরকমটা হওয়ার আসলে কথা না, এরকমটা আমার কাছে মনে হয়। যদিও সত্যি কথা বলতে আমার এখনো মনে হয় যে জিন যদি দেখতে পারতাম, আল্লাহ আমাকে অনুভব করাইছে, এখন আমার অন্তরে ইচ্ছা যদি জিন দেখতে পারতাম। যদি এরকমটা উচিত নয়, অনেক ভয়ঙ্কর একটা বিষয়, যে ফেস করে একমাত্র সেই বোঝে। তো রাসেল ভাই, ঘটনাটি যদি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এবং আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লিসেনারদেরকে শোনাবেন। আল্লাহ হাফেজ। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। 210তম এপিসোড। ফেব্রুয়ারি মাস খুব স্পেশাল আমাদের জন্য, ভাষার মাস, ভালোবাসার মাস, ফাগুনের মাস। আমি যদি প্রকৃতির দিক দিয়ে দেখি, তাহলে এই মাসটি অনেক অন্যরকম। আমি যদি আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তা করি, আমাদের যে ভাষার মাস, আমাদের ঐতিহ্য, আমাদের ভাষা, সবকিছু নিয়ে যদি আমি চিন্তা করি,
আমাদের অস্তিত্ব জায়গা থেকে যদি দেখি এই মাসটিকে, এটি একটি গুরুত্বপূর্ণ মাস এবং আমার ব্যক্তিগত জীবনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাস, কারণ 4 বছর আগে এই মাসেই শুরু করেছিলাম ভূত.com। অনেক ভালো থাকুন আপনারা। আজকের এই এপিসোডটি কতটুকু ভালো লেগেছে আপনাদের কাছে, কতটুকু আনন্দ দিতে পেরেছে আমি জানি না, তবে আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও কথা হবে আগামীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।